আমরা দেখলাম 5 দাবিতে বাংলাদেশে জামাতে ইসলাম হচ্ছে কর্মসূচি দিয়েছিল। এর মধ্যে অন্যতম 3টা হচ্ছে পিআর পদ্ধতি, জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় পার্টির নিষেধাজ্ঞা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই নিউ ইয়র্কে যাওয়ার সময় হচ্ছে কয়েকজন রাজনৈতিক দলের নেতাকে নিয়ে গেছেন। এর মধ্যে জামাতের নায়েবে আমিরও ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি সেখানে গিয়ে একবারে স্পষ্টত বললেন, আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করছি, এবং সেখানে আসলে পিআর নিয়ে খুব বেশি কিছু তিনি আর বলেননি যে পিআর আসলে এটাই তাদের দাবি, এটা বাস্তবায়ন করতে হবে। তিনি শুধু জুলাই সনদের বাস্তবায়ন করার কথা বলেছেন। আপনার কি মনে হচ্ছে জামাত ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে একমত হয়ে গেছে? এই ক্ষেত্রে কি আসলে তারা তারা যে যুগপৎ আন্দোলনের দিকে যাচ্ছিল সেখান থেকে সরে এসেছে কিনা, তাদের যে বাকি আরও যে 4টি দাবি সেগুলোতে তারা ছাড় দিচ্ছে কিনা, নাকি বিএনপি বা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে আসলে কোনোভাবে কনভিন্স করতে পেরেছে, এরকম কোনো কিছু কি মনে হচ্ছে কিনা আপনার কাছে? দেখেন, আমি পুরো জিনিসটা বলি। 1 নম্বর কথা হলো, পিআরের দাবিটা জামাতে ইসলাম খুব জোর সয়ে তুলেছে। জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ আরও কয়েকটা দল। কিন্তু জামাতে ইসলাম একবারের জন্য বলে নাই যে পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবে না। এই কথাটা তারা একবারও বলে নাই। তারা পিআরটা তাদের দাবি, এই দাবিটাকে নিয়ে তারা রাজপথে আছে, কিন্তু এটা নির্বাচনের পূর্ব শর্ত তা তারা বলে নাই। তারা এই দাবিটা বাস্তবায়ন চাইতেই পারে। আমি ব্যক্তিগতভাবে, আপনি আমাকে বলেন, আমি ব্যক্তিগতভাবে পিআরের পক্ষে। পিআরের পক্ষে মানে কি, ঠিক ওভাবে বলবো না, আমি অন্যভাবে একটু ঘুরিয়ে বলি। বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন হয় আমি তার বিপক্ষে। যেমন ধরেন এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে 2001 সালে বিএনপি নির্বাচনে ভোট পেয়েছিল 40%-এর মতো, 40.97%। তারা কিন্তু 2/3 মেজরিটি পেয়ে গেছিল। 192টা পেয়েছিল, বাট ওটা জামাতের সঙ্গে মিলে 2/3 মেজরিটি হয়ে গেছিল। তারা কিন্তু চাইলে সংবিধান চেঞ্জ করতে পারত। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে 48%, 50% কিন্তু পায় নাই। 50%-এর কম ভোট পেয়ে তারা কিন্তু 2/3 মেজরিটি পেয়েছিল, এবং যারা সংবিধান চেঞ্জ করেছিল। কাজেই মানে 50%-এরও কম ভোট পেয়ে সংবিধান পরিবর্তন করার যে ক্ষমতাটা অর্জন করে কোনো পলিটিক্যাল পার্টি, যে সিস্টেমে, এই সিস্টেমটা ফল্টি সিস্টেম, এটা আমি মনে করি। কিন্তু পাশাপাশি আবার আমি এটাও মনে করি যে পিআর পদ্ধতি যেটা চাচ্ছে জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন, তারা নিজেরাও স্পষ্ট নয় যে তারা কোন পিআর পদ্ধতি যাচ্ছে। পিআর পদ্ধতি অনেক রকম আছে। নেদারল্যান্ডসের পিআর পদ্ধতি চলছে, ইসরায়েলে পিআর পদ্ধতি আছে, আবার জার্মানিতে পিআর পদ্ধতি আছে। আমি 3টা দেশের কথা উল্লেখ করলাম এই কারণে, 3 দেশের পিআর পদ্ধতি 3 ধরনের। তো জামাত ইসলাম কোনটা চায়? নেদারল্যান্ডের মতো চায়, নাকি ইসরায়েলের মতো চায়, নাকি জার্মানির মতো চায়, নাকি এই 3টার বাইরে অন্য কোনো পদ্ধতি তাদের প্রস্তাব আছে? থাকতে পারে, কোনো সমস্যা নেই। এইটাই জামাত ইসলামকে স্পষ্ট করতে হবে। এরা নিজেরা স্পষ্ট না, জামাত ইসলামও স্পষ্ট না, ইসলামী আন্দোলনও স্পষ্ট না। আমি তাদের সঙ্গে আলাপ করে যতটুকু বুঝেছি, এটাকে তাদের স্পষ্ট করতে হবে। স্পষ্ট দাবিটা নিয়ে, একদম কনক্রিট দাবিটা নিয়ে। এরা যখন পিআর পদ্ধতির কথা বলে, যখন উপস্থাপক অথবা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ তাকে প্রশ্ন করে যে আপনার পিআর পদ্ধতিতে একজন স্বতন্ত্র প্রার্থীর কী অবস্থা হবে, তখন তারা কোনো জবাব দিতে পারে না। কারণ তারা তাদের অতটুকু মাথামাথি যে আছে আপনার, মানে সফটওয়্যারে যা আছে ওখানে এটা মিলে না, এটা সে তারা খাপ খাইতে পারে না। কাজে তাদেরকে আগে নিজেদেরকে স্পষ্ট হইতে হবে তারা কোন পিআর পদ্ধতি চায়। আমি জানি আমি কোন পিআর পদ্ধতি চাই, তা আমি তো পাবলিক, আমার কথা তো তাদের কোনো মূল্য নাই, আমি ওই পদ্ধতিতে যাচ্ছিও না। তো এখন তাদেরকে এটাকে ক্লিয়ার করতে হবে। আমি নিজে পিআর পদ্ধতির পক্ষে, কিন্তু আমি আবার পাশাপাশি এটাও বলি যে এই আসন্ন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এখানে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা কঠিন। অসম্ভব বলতে কিছু নাই, বাট কঠিন এখন। কারণ আপনি এমন একটা জিনিস পাবলিককে খাওয়াবেন যেটা পাবলিকই বুঝে না। আগে পাবলিককে বুঝান, তারপরে খাওয়ান। পাবলিকে না বুঝে খাওয়ানো যাবে না, ক্লিয়ার? তো সেই জন্য সময় লাগবে। জামাতে ইসলাম মাঠে আন্দোলন করতেছে, খুব ভালো, আন্দোলন করুক। করাতে কী হবে, মানুষ পিয়ার শব্দটা তো চিনল। আজকে থেকে 6 মাস আগে থেকে পিয়ার শব্দই বুঝতো না, ওটা তো অন্তর্পক্ষে বুঝতেছে। এটা ভালো, এটা পজিটিভ। জামাতের আরও যে আন্দোলন, আরও যে দাবিগুলো, আর 2টা দাবি নিয়ে আমি কথা বলি। 1 নম্বর একটা দাবি হলো তোমার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমি মনে করি এটা অবাস্তব দাবি, এটা আমি মনে করি। এটা জামাত চাচ্ছে পুরা নির্বাচনের উপর তাদের নিয়ন্ত্রণটা কায়েম করার জন্য।
তো এই নিয়ন্ত্রণটা জামাত যদি জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে যায়, তাহলে জামাত যেটা বলবে সেটাই কিন্তু বিএনপিকে মানতে হবে। যে কারণে বিএনপিও গো ধরছে, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দিবে না। বিএনপি এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রেখা তারা কত বড় ভুলটা করছে। ভুল করছে বিএনপি, যাক সেটা অন্য প্রসঙ্গ, ওই আলোচনায় আমি যাচ্ছি না। কাজে এই দাবি বাস্তবায়িত হবে না, জামাতের এই দাবি। কিন্তু জামাতের দাবিটা করতে থাকবে, করবেই কেউ নেই, এটাও তোদের পলিটিক্স। এটা করার মাধ্যমে তারা নিজেদের ভোট বাড়ানোর চেষ্টা করবে। আর তারপরে যে দাবিটা আছে যে জুলাই সনদকে বাস্তবায়ন করা, তারপরে তার আলোকে নির্বাচন করা, এটা একটা কঠিনতম কাজ। এটা অসম্ভব না, এটা সম্ভব, কিন্তু কী প্রক্রিয়া সেটা হবে সেটাই তারা এখনও নির্ধারণ করতে পারে না। এবং এই নির্ধারণ করার ক্ষেত্রে বিএনপি তার নিজস্ব রাজনীতির স্বার্থে এটা তারা বিরোধিতা শেষ পর্যন্তও করবে, এটা আমি মনে করি। কারণ এটা আপনি করতে পারবেন না, কঠিন। এবং এই ক্ষেত্রে সরকার নিজেও একটা বাধা। বলবেন সরকার কীভাবে বাধা, সেটা আমি বলি আপনাকে এক মিনিট। সেটা হলো ওরা যে জুলাই ঘোষণাপত্র করছিল গত অগাস্টের 5 তারিখে, যেটা ঘোষণা করছে, সেই ঘোষণাপত্রে আপনি দেখেন, ওটা জুলাইয়ের ঘোষণাপত্রের 20 নম্বর ধারায় তারা বলে রেখেছে যে এই সরকার একটা সাংবিধানিক সরকার। যখন এই সরকার নিজেকেই নিজের সাংবিধানিক সরকার হিসেবে দাবি করে, সাংবিধানিক সরকার অর্থ হলো যে সরকার যা কিছু করবে সংবিধান অনুযায়ী করবে। সংবিধানের কোনো পদ্ধতিতেই জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই রে ভাই। সংবিধান জুলাই সনদের মধ্যে কী আছে? সংবিধান অনেক মৌলনীতিতে চেঞ্জ আনতে বলছে তারা, যে সংবিধানের মৌলনীতিতে চেঞ্জ আনতে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানে একটা অক্ষর, একটা অ্যালফাবেট আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে সংবিধান সংশোধন করতে হবে। তার জন্য একটা জাতীয় সংসদ লাগবে এবং জাতীয় সংসদের 2/3 মেজরিটি লাগবে। সংশোধিত এখন নাই, আপনি কোনভাবে করবেন? এটা পারবেন না করতে। এখন কতগুলি বিকল্প পদ্ধতি আছে। বিকল্প পদ্ধতিগুলি কি? জামাত বলতেছে একটা গণভোট করো। তো গণভোট আপনি কিসের ভিত্তিতে করবেন? গণভোটটা করবেন কিসের ভিত্তিতে? গণভোট 5টা ভিত্তিতে গণভোট হয় না। প্রস্তাব তো 84টা। প্রস্তাব কোনটা নিয়ে আপনি গণভোট করবেন? এটা একটা বিকট সমস্যা। আরেকটা প্রস্তাব আছে এনসিপি। এই প্রস্তাবটা কম্পারেটিভলি আমি মনে করি লজিক্যাল। তারা বলছে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন হবে, আবার একই সঙ্গে গণপরিষদ নির্বাচন হবে। গণপরিষদের কাজ হলো একটা নতুন সংবিধান প্রণয়ন করা। তো গণপরিষদ নির্বাচিত হয়ে একটা নতুন সংবিধান বানাবে 3 মাসে 4 মাস যাই লাগবে বানাবে। এটা হলো গিয়ে কম্পারেটিভলি মানে আপনার লজিক্যাল। এতে টেকনিক্যাল প্রবলেম আছে, সেটা বলি আপনাকে। এতে টেকনিক্যাল প্রবলেম হলো যে গণপরিষদে কারা নির্বাচিত হবে। ধরা যাক বিএনপি হলো নির্বাচিত, তাহলে বিএনপির তাহলে ওই আবার বিএনপির উপরে আস্থা রাখতে হচ্ছে। যদি আপনি এখনই বিএনপি বলছে আমরা ইলেক্টেড হওয়ার পর আস্তে আস্তে এগুলো করবো, তখন যদি আপনি বিএনপির উপর নির্ভর করতে না পারেন, তো গণপরিষদ নির্বাচনে যদি বিএনপি ইলেক্টেড হয়ে আসে বলে যে এটা এমনি থাকবে, তখন আপনি কী করবেন? তখন তো কিছু করার থাকবে না। কাজেই এখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। কিংবা যদি বলে যে আমরা এই প্রস্তাবগুলো মানি না, নতুন তাহলে ওডি মানতে হবে। কাজেই তার মধ্যে আমি মনে করি এর মধ্যে গণপরিষদ হলো কম্পারেটিভলি বেটার, মানে কম্পারেটিভলি লজিক্যাল। এটা নিয়ে যদি অগ্রসর হয় খারাপ না, হোক, এটা যা কিছুই হোক। আমি মনে করি একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হোক। কে করলো? আওয়ামী লীগ করলো না, বিএনপি করলো না, জামাত করলো না, এনসিপি করলো, এরকম ব্যাপার না। ব্যাপারটা হলো ঘটনাটা যেন এমন কিছু না হয় যার জন্য আবার আদালতে যায় কাউকে দাঁড়াইতে হয় কাঠগড়ায়। এটা চাই না। এই বারবার এই হাসিনাকে নিয়ে ফাঁসি দিচ্ছেন, 2 দিন পরে আবার ইউনুসকে নিয়ে দিবেন। ভাই এইগুলি এই দেশ, এই দৃষ্টি, এই ঘটনা এই দেশের মানুষরা কত দেখবে? আমরা এটা চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই সামনে। এখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে কথাটি বলছেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, সেক্ষেত্রে কি তারা তাদের যে 5টি দাবি, এখানে কি তাদেরকে ছাড় দিতে হচ্ছে কিনা? ছাড়টার কিছু না ভাই, এই দাবিগুলো তাদের চলবে। তারা বলবে এই দাবিগুলো শুনেন। জামাত যে পলিটিক্স করতেছে, জামাত কিন্তু তার পলিটিক্সটা ঠিকঠাক মতো করতেছে। তারা যেটা করতে চায় তারা তাই করতেছে। অন্যরা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, কিন্তু ওরা ঠিক মতো আছে। উনি যেটা বলছেন একদম ঠিক মতো বলছেন। উনি বলছেন যে আমরা এটা তাদের দাবি, তাদের দাবি কথা বলতে পারে না। আমার দাবি এটা চাই। ধরেন আমি বললাম যে আমার দাবি আজকে রাতে আমাকে মুরগির মাংস দিতে হবে, এটা আমি দাবি করলাম। খাওয়ার টেবিলে দেখলাম যে মুরগির মাংস নাই। এখন আমার সামনে 2টা অপশন, যে আমার দাবি মিটাই নাই, অথবা আমি খাবো না। না খাওয়া মানে কি? সারা রাত না খেয়ে থাকতে হবে? আমি তো তাহলে অভুক্ত থাকবো। এখন আমি সিদ্ধান্ত নেব, আমি কি রাগ দেখাইয়া সারা রাত না খেয়ে থাকবো, নাকি আমি রাগটাকে বজায় রেখা মাছ দিয়ে খাই নেব। মাছ দিয়ে খাবো, খাই নেবার বলবো আমি বলছিলাম গরু মাংস দেওয়া গরু তুমি দিলা না কেন? ঠিক আছে, আগামীকালকে দিও।
যে আমাকে পরিবেশন করলো সেও ভাববে তো ঠিক আছে আগামীকালকে দেবনি, লোকে যখন এত চাচ্ছে, জামাত হলে এই পদ্ধতিতে গেছে। বুঝতে পেরেছি। বেশ কয়েকদিন ধরে আমরা একটা আলাপ দেখতে পাচ্ছি আমাদের রাজনীতিতে, নতুন হওয়া দল এনসিপি এবং 2019 সালের দিকে গঠিত হওয়ার একটি দল গণ অধিকার পরিষদ, এই দুইটা দল একীভূত হওয়ার যে আলোচনা সেটা চলছে। আপনার কাছে কি মনে হচ্ছে এই দুইটা দল একীভূত হওয়া সম্ভব কিনা? সম্ভব। এই ক্ষেত্রে কোন দলকে একটু বেশি ত্যাগ স্বীকার করতে হতে পারে এবং স্বার্থের সংঘাত হতে পারে? এই দুটো এক হওয়া খুবই সম্ভব। সম্ভব এই কারণে এরা তো একসময় একই ছিল। এই আজকে যারা এনসিপি লিডার এরা তো একসময় নুরুর সঙ্গেই ছিল, ওর সঙ্গে তো তারা আন্দোলন করছে। সেই হিসেবে নুরু তাদের একসময় নেতা ছিল, এখন শীর্ষ বড় নেতা হয়ে গেছে। তো এখন নুরুকেও ছাড় দিতে হবে। ছাড় দিতে হলে মানে এনসিপিকে না, গণ অধিকার পরিষদকে একটু ছাড় দিতে হবে। এখন তারা যদি বড় ভাই সুলভ আচরণ করে তাহলে একত্র হওয়া হবে না। আবার এরা যদি মনে করে আমরা এখন বড় হয়ে গেছি অতএব তোমরা আমাদের নিচে আসো, তাহলে সেটাও এক হবে না। উভয় পক্ষকে ছাড় দিতে হবে, ছাড় দিলে এক হতে পারবে। কিন্তু এক হলেই যে বিরাট কিছু হয়ে যাবে আমি তা মনে করি না। আমি নিজে এক হোক এটা চাই। আমি চাই যে বিভিন্ন বড় বড় দল হোক, নতুন নতুন দল হোক, যা নাকি আলোচনায় আসবে, যা নাকি ভালো করবে। কিন্তু এনসিপি এবং গণ অধিকার পরিষদ দুটো দলই এরই মধ্যে তাদের ইমেজের এত ক্ষতি করে ফেলাইছে এবং সেটা করছে তাদের ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে, অন্য কোনো আদর্শিক কারণে না। কিন্তু ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে এনসিপি এবং গণ অধিকার পরিষদ উভয়ই তাদের ইমেজের এত ক্ষতি করছে যে তারা একত্রিত হলেও খুব কিছু বড় হয়ে যাবে এটা আমি মনে করি না। তারপরেও আমি চাই এক হোক, যত ভাঙবে তত আমাদের হতাশা বাড়ে। আমরা কি চাই? আমরা সবসময় চাই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই যে ট্র্যাডিশনাল তিনটা দল, এই তিনটা দলের বিপরীতে একটা ভালো মধ্যপন্থী একটা দল আসুক। জামাত যদি মধ্যপন্থী দল হইতো তাহলে আমরা হয়তো খুশি হইতাম, কিন্তু জামাত তো মধ্যপন্থী দল নয়। যদি তারা তাদের আইডিওলজিতে চেঞ্জ আনে, নিজেদের আদর্শে পরিবর্তন আনে কিছুটা, তাহলে হয়তো তারা মধ্যপন্থী হতেও পারে। মাঝখানে আমি ভেবেছিলাম তারা হয়তো তাদের 71-এর ভূমিকা নিয়ে সমালোচনা করবে, আত্মসমালোচনা করবে এবং তারা হয়তো ক্ষমা চাইবে জাতির কাছে। যদি তারা এটা করতে পারতো তারা লাভ করতো, কিন্তু তাদের মধ্যে কিছু ইগো প্রবলেম বোধ হয় কাজ করছে বলে আমার ধারণা। তারা হয়তো এটা করবে না। যদি না করে তাহলে তারা আগের অবস্থায় থাকবে। এই দেশে বহু লোক আছে তেমন কিছু বুঝেও না, তারা মুক্তিযুদ্ধ করেও নাই, মুক্তিযুদ্ধের পরে তাদের বাপ মা বিয়ে রয়েছে, এরকম বহু ঘটনা আছে। সেই লোকও কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন, জাস্ট মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন। এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধকে এরা বলবে যে ওটা পাকিস্তানের ভাঙার যুদ্ধ ছিল, সেই যুদ্ধে আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, এগুলি বলবে। আর এসে লোক তাদেরকে ভোট দিবে, এই চিন্তা করাটা বাতুলতা একটা। তাড়াতাড়ি এই স্বপ্নই থেকে যাবে। ক্ষমা চাইলে কি গ্রহণ হয়ে যাবে? ক্ষমা চাইলে দমন হবে না। ক্ষমা চাইলে কী হবে আমি বলি জিনিসটা। ক্ষমা চাইলে অনেক লোক আছে যারা নাকি আওয়ামী লীগ করে, কিন্তু তারা এখন নানা ধরনের প্রেশারের মুখে আছে, এলাকায় ঠিক মতো থাকতে পারে না। তারা কিন্তু একটা শেল্টার খুঁজতেছে। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি। একজন লোক একটা বিল্ডিংয়ে থাকে, বিল্ডিংয়ে খুব সুন্দর বিল্ডিং তার, সেই বিল্ডিংয়ে বৃষ্টির পানি ছাট কিছু ঢুকে না, কিন্তু সে আনফর্চুনেটলি ওই বিল্ডিং আর থাকতে পারছে না, রাস্তায় বেরোইছে। এবং রাস্তায় তার উপরে শিলাবৃষ্টি হচ্ছে। সে কিন্তু একটা কুঁড়ে ঘর হলেও ওখানে যাই কিন্তু মাথা গোজার চেষ্টা করবে, ঠিক আছে। এখন যদি সে জানে যে কুঁড়ে ঘরে গেলে ওরাও তাকে পিটাবে, অথবা কুঁড়ে ঘরে গেলে পরে একটা দুর্গন্ধ থাকবে, যে দুর্গন্ধ সে থাকতে পারবে না, তাহলে সেভাবে তার চেয়ে আমি বৃষ্টিতেই ভিজি। এখন এই আওয়ামী লীগের এই লোকগুলোর জন্য ওই কুঁড়ে ঘরটা হলো জামাত। তারা ওখানে মাথা গুঁজতে চায় এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। এখন তাদের শরীর যদি গন্ধ করে, এই গন্ধটা যদি তারা দূর করে, ঠিক আছে ভাই আমি তাহলে গোসল টোসল করে আসি, গোসল করে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী ওই ধারণাটা সরাই ফেলাই, তাহলে এরা কিন্তু প্রচুর লোক ওখানে যায়, ভাই আমি মাথাটা গুঁজতে দাও তুমি আমাদের। মাথা গোঁজার জন্য অনেক লোক বসে আছে, কিন্তু তারা জায়গা পাচ্ছে না যাওয়ার।